হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আই এম বাপন অ্যান্ড ওয়েলকাম অল টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর সুব্রত দত্ত স্যারের অনুশীলনী 38-এর বর্গমূলের লেখা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব, যার পেজ নাম্বার হলো 95। এই অধ্যায়ের প্রথম অঙ্ক দেখে নেওয়া যাক। দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা অপর একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণ। যদি তাদের গুণফল 1250 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। প্রশ্নে বলে দেওয়া হয়েছে একটি সংখ্যা অপর একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাগুলি হলো এ এবং একটি সংখ্যা অপর একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণ। তাহলে এর দ্বিগুণ কত হবে? এর দ্বিগুণ হলো 2a এবং এদের গুণফল কি হবে? এদের গুণফল সমান a গুণিত 2a, তাই তো? এর সাথে 2a যদি গুণ করা হয় তাহলে কত হবে? 2a স্কোয়ার। চল রাশির সাথে চল রাশির যদি গুণ করা হয় তাহলে তার পাওয়ার তত হিসেবে বেড়ে যাবে। তাহলে এখানে গুণফল হলো কত? 2a স্কোয়ার। আমাদের হিসেবে গুণফল হলো 2a স্কোয়ার, কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে এই সংখ্যা দুটির গুণফল হলো 1250। তাহলে আমরা লিখতে পারি শর্তে 2a স্কোয়ার সমান 1250, তাই তো? দেখো, সমানের পাশাপাশি কাটাকাটি যাবে, আমরা এভাবে কাটতে পারি। 2 দিয়ে যদি 1250-কে কাটা যায়, 2 6 12, 2 2 4, 2 5 10, তাহলে a স্কোয়ার সমান 625, তাই তো? আচ্ছা, a স্কোয়ার সমান 625। দেখো, এইদিকে স্কোয়ার আছে, স্কোয়ারকে যদি তুলতে হয় তাহলে অপর পক্ষে রুট করতে হবে। তাহলে আমরা লিখতেই পারি a সমান √625। 625-কে আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে হবে a সমান √25 গুণিত 25 সমান এর মান হলো কত? 25। রুটের ভিতরে থাকলে ডবল তার মান থাকবে এবং রুট থেকে বেরিয়ে গেলে তার মান অর্ধেক হয়ে যাবে। তাহলে একটি সংখ্যা হলো, অতএব দিয়ে আমরা লিখতে পারি একটি সংখ্যা সমান 25 এবং অপরটি কত? অপরটি একটি সংখ্যার দ্বিগুণ বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি হলো অপরটির দ্বিগুণ। তাহলে অপরটি হবে 2 গুণিত 25 সমান 50। তাহলে একটি সংখ্যা হলো 50 এবং আরেকটি সংখ্যা হলো 25। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 1024 এবং তাদের ভাগফল 4, সংখ্যাগুলি নির্ণয় করো। প্রশ্নে তাদের গুণফল এবং ভাগফল দেওয়া হয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাগুলি হলো a এবং b। a এবং b হলো সংখ্যাগুলি, তাহলে এদের গুণফল কত হবে? গুণফল সমান a গুণিত b। এদের ভাগফল কত হবে? ভাগফল হবে a বাই b। ভাগকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, ঠিক আছে? দেখো, এবার আমাদের হিসেবে গুণফল হলো a গুণিত b এবং ভাগফল হলো a বাই b, কিন্তু প্রশ্নে দেওয়া হয়েছে এদের গুণফল হলো 1024 এবং ভাগফল হলো 4। তাহলে আমরা দুটো কন্ডিশনকে ফুলফিল করতে পারি, লিখতে পারি এখানে শর্তে গুণফল এবং ভাগফলকে গুণ করব, a গুণিত b গুণিত ভাগফল হলো a বাই b। আমরা গুণফল এবং ভাগফলকে গুণ করলাম। অপরদিকে প্রশ্নে দেওয়া হয়েছে গুণফল 1024 গুণিত ভাগফল হলো 4। দেখো, এইখানে যে বিটা সেটা উপরে আছে এবং এই বিটা নিচে আছে, তাহলে উপরের বি এবং নিচের বি কেটে গেল, পড়ে রইল এ এবং এ। এবং এর গুণফল হলো a স্কোয়ার। a স্কোয়ার সমান হলো 1024 গুণিত 4। আমরা এই গুণটা করতেও পারি, কিন্তু আমরা যদি গুণ নাও করি তাও আমরা এটা সমাধান করতে পারবো। আমরা প্রশ্নের বাঁ দিকে দেওয়া আছে a স্কোয়ার, যদি স্কোয়ার তুলতে হয় ডান দিকে রুট করতে হবে। তাহলে আমরা লিখতেই পারি a সমান √1024 গুণিত 4।
1024কে যদি আমরা বর্গমূল নির্ণয় করি হবে 3 3 9, 1 2 4, 3-এর ডবল হলো 6, 2 দিয়ে গুণ করলে 124, পেলাম কত? 32। তাহলে 1024কে যদি আমরা রুট থেকে বের করাই কত হবে? আমরা লিখতে পারি ফার্স্ট যে রুট ওভার 1024-এর পরিবর্তে 32 গুণিত 32, কারণ 1024কে তার যদি বর্গমূল নির্ণয় করা হয় পাবো 32, তাহলে 32 এবং 32-এ গুণ করলে 1024 পাওয়া যাবে। 4কে আমরা লিখতেই পারি 2 গুণিত 2, তাই তো? আচ্ছা, আমরা এদিকে বর্গমূলটা মুছে দিই, এখানে জায়গা নেই তো। দেখো, তাহলে এ সমান হচ্ছে এটা, আমরা রুট থেকে যদি এর মানটা বের করাই কত হবে? 32 গুণিত 2, এর মান হয়ে গেল 64। তাহলে আমরা লিখতেই পারি একটি সংখ্যা সমান কত পেলাম? 64। এবং একটি সংখ্যা তো আমরা এ ধরেছিলাম, অপর সংখ্যাটাকে বি ধরেছিলাম, তাহলে অপরটি হলো বা অপর সংখ্যাটি হবে, দুটো সংখ্যার গুণফল আছে 1024, তাহলে 1024 বাই 64 যদি কাটাকাটি করা হয় 32 2 64, 32 32-এ 1024, 2 দিয়ে কাটলে হলো 16। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হলো 16। একটি সংখ্যা হলো 64 এবং অপরটি হলো কত? 16। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখা যাক। 1240 থেকে কমপক্ষে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে? যদি প্রশ্নে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে এইরকম বলা থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটিকে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। কিন্তু যদি কত গুণ বা ভাগ করলে সেটি পূর্ণবর্গ হবে এইরকম জানতে চাওয়া হয়, তাহলে আমরা সেই সংখ্যাটিকে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। এখানে বলেছে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, তাই আমরা ভাগ পদ্ধতিতে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। তো এই সংখ্যাটির ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা যাক। দেখো, কত আছে? 1240। আমরা ডান দিক থেকে জোড়া জোড়া নিয়ে নেব, তারপর এইখানে এমন একটি সংখ্যা বসাবো যাতে সেই সংখ্যার সাথে সেই সংখ্যাটি গুণ করলে প্রথম যে জোড়াটি নিয়েছি সেই জোড়ার সংখ্যাটি আমরা পাই। দেখো এখানে কত আছে? এখানে আছে প্রথমে 12। তাহলে যদি আমরা 2 নিই তাহলে 2 2 4 হবে, হবে না, 12 থেকে অনেকটাই ছোট। 3 3 9, 4 4 16, 4 4 16, 12 থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা নেব 3 3 9। 12 থেকে 9 বিয়োগ করলে হয় 9 3 12, তাই তো? 12 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 3। তারপর পরের জোড়াটিকে নামিয়ে দেব, 3-এর ডবল হচ্ছে 6। তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে সেই সংখ্যার সাথে সেই সংখ্যা গুণ করলেই আমরা 340 বা তার কাছাকাছি পাই। তাহলে আমরা যদি এখানে 5 করি তাহলে সংখ্যাটি হয়ে যাবে কত? 65। এখানে যদি 5 করি তাহলে সংখ্যাটি হয়ে যাবে 65। তখন 65কে আবার 5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25-এর 5, এক্সট্রা 2, 5 6 30 আর 2 32, কত হচ্ছে? 325। তাহলে আমরা যদি এখানে 5 করি তাহলে এখানেও 5 দিতে হবে। আমরা এইখানে যত বসাবো এটা হচ্ছে আমাদের বর্গমূল সংখ্যা, সেখানেও তত বসাতে হবে। তাহলে 65 5-এ হচ্ছে 325, বিয়োগ করলে হচ্ছে 5 আছে 10, 5 2 এর 3 15, তাই তো? তাহলে কমপক্ষে কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? যেটা শেষে আমাদের এক্সট্রা থেকে যাচ্ছে সেটিকেই বিয়োগ করতে হবে। তাহলে সংখ্যাটি কত হবে? যদি জানতে চাই যে সংখ্যাটি কত হবে, তাহলে সংখ্যাটি হবে 1240। তার থেকে যদি 15 বিয়োগ করে দেওয়া হয় তাহলে হবে 5 থেকে 10 5, এক্সট্রা 1, 1 আর 1 2, 1225। সংখ্যাটি কত হবে? 1225, তাই তো?
সংখ্যাটি হবে 1225। তাহলে আমাদের কত বিয়োগ করতে হচ্ছে? অতএব কমপক্ষে 15 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তাই তো? কমপক্ষে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবং সংখ্যাটি কতর স্কোয়ার? সংখ্যাটি হলো 35-এর স্কোয়ার সমান 1225। বুঝতে পেরেছো? পরের অঙ্ক দেখা যাক। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4200 এর সঙ্গে কমপক্ষে কোন সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আগেরটা ছিল কত বিয়োগ করলে, এখানে বলা হয়েছে কত যোগ করলে। তাহলে আমরা এটা যেহেতু যোগ করার কথা বলা হয়েছে, আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। 4200, এবার ডান দিক থেকে জোড়া নিলাম, দাগ দিলাম, 42 আছে, তাই তো? তাহলে 42কে আমরা কার সাথে, একই সংখ্যার সাথে একই সংখ্যা গুণ করে 42 বা তার কাছাকাছি পেতে পারি। 6 6 36, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 6 আমরা কত নেব? 36 নেব। 42 থেকে 36 যদি বিয়োগ করা হয় কত হবে? 6। পরের জোড়াটাকে আমরা নামিয়ে দেব। এবার এই 6-এর দ্বিগুণকে এখানে বসাবো এক ঘর ফাঁকা রেখে। 6-এর দ্বিগুণ কত? 6-এর দ্বিগুণ হলো 12, তাই তো? তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাবো এবার, যাতে সেই সংখ্যার সাথে সেই সংখ্যার মানে পুরো সংখ্যাটাকে গুণ করলে আমরা 600 বা তার কাছাকাছি পেতে পারি। দেখো এখানে আমাদের কত আছে? 12। যদি আমরা 5 বসাই তাহলে হয়ে গেল 125। তখন আমাদের আবার, যেহেতু আমরা 5 বসিয়েছি, নিচেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 5 25-এর 5, এক্সট্রা 2, 5 2 10 আর 2 12, 2 এক্সট্রা 1, 5 1 5 আর 1 6, কত হচ্ছে? 625, যেটা কিনা 600 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত নেব? 124 নেব। 124কে আমরা 4 দিয়ে গুণ করব। 4 4 16 6, এক্সট্রা 1, 4 2 8 আর 1 9, 4 1 4, কত হলো? 496, তাই তো? আমরা কত দিয়ে গুণ করলাম? 4 দিয়ে। তাহলে 124 4 496। আমরা যদি এবার বিয়োগ করি, 6 আছে 10, 4 এক্সট্রা 1, 9 আছে 10, 0, 4 1 5 1, 104। দেখো আমাদের এখানে বলেছে কত যোগ করলে, কিন্তু আমরা তো এখানে বিয়োগ করলে বিয়োগফল বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই সংখ্যাটা তো হবে না। তাহলে আমাদের এটা এইভাবে লিখতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে 64 যখন আমরা স্কোয়ার করছি তখন সেই সংখ্যাটা 4200 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে যেটা উত্তর হবে, আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 64 এর পরবর্তী সংখ্যা 65 এর বর্গ। 65 এর বর্গ কত হবে? 65 গুণিত 65 সমান 4225। 4225 হলো 65 এর বর্গ। তোমরা 65-র সাথে 65 গুণ করে দেখতে পারো। তাহলে বলো, আমাদের প্রশ্নে দেওয়া আছে 4200, কিন্তু আমাদের করতে হবে 4225। তাহলে আমরা কত যোগ করব? অতএব যোগ করতে হবে 4225 বিয়োগ 4200 সমান 25। তাহলে 25 যদি আমরা যোগ করি তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখা যাক। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7265 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। যখন পূর্ববর্তী বা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা জানতে চাইবে তখন আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। প্রশ্নে দেওয়া হয়েছে কত সংখ্যাটি? 7265 এর বর্গমূল আমরা
নির্ণয় করব ভাগ পদ্ধতির সাহায্যে। ডান দিক থেকে জোড়া নিলাম, আছে কত 72। 72 9 9 81 বেশি হয়ে যাবে, 8 8 64 আমরা নিতে পারি। তাহলে এখানে 8 বসালে 8 এর সাথে 8 গুণ করলে হবে 64। 72 থেকে 64 যদি বিয়োগ করা হয়, 4 আছে 12, 8 এক্সট্রা 1, 6 আর 1 7 হবে না, তাহলে পরের যে জোড়াটি নামাবো 65। এবার 8 এর ডবল হলো কত 16, আমাদের এখানে হচ্ছে 16। এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে সেই সংখ্যার সাথে সেই সংখ্যা গুণ করলে এই 865 এর কাছাকাছি আমরা পেতে পারি। তাহলে আমরা যদি 164 নিই কত হবে, 164 এখানে 4 বসালে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, 6 এক্সট্রা 1, 4 6 24 আর 1 25 5 এক্সট্রা 2, 4 1 4 আর 2 6, অনেকটাই কম হয়ে যাচ্ছে। তাহলে 165 5 করে দেখি, 5 5 25 5 এক্সট্রা 2, 5 6 30 আর 2 32 2 এক্সট্রা 3, 5 1 5 আর 3 8, 825 এটা হবে। তাহলে আমরা কত দিয়ে চালিয়েছি, 5 দিয়ে, এখানেও 5 বসাবো, কত হলো 825। যদি আমরা বিয়োগ করি কত হবে, 0 2 থেকে 6 4। তাহলে আমরা দেখছি যে সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 85 এর বর্গ, তাই তো, সংখ্যাটি হলো 85 এর বর্গ। এবং সংখ্যাটিকে পেতে হলে কত বিয়োগ করতে হবে, 40 আমাদের এখানে এক্সট্রা থাকছে, সেটি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা এভাবে লিখতে পারি 7265 এর ঠিক পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হলো 7265 বিয়োগ 40 সমান, বিয়োগ করলে কত হচ্ছে, 5 নামছে, 4 থেকে 6 2, 72, 7225, 7225 যেটা কিনা 85 এর বর্গ। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। প্রশ্নের সমাধানগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখা যাক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 800 এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। আগের প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা, এখন জানতে চাওয়া হয়েছে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত। দেখো তোমরা যদি এর বর্গ এবং বর্গমূলের যে টেবিল সেটা যদি মুখস্থ রাখো, তোমরা এটাকে ইজিলি সমাধান করতে পারবে। আচ্ছা কমেন্ট করে বলো তো কার কার বর্গমূলের টেবিল মুখস্থ রয়েছে। যাদের বর্গমূলের টেবিল মুখস্থ নেই তারা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে পারবে অথবা উৎপাদকের সাহায্যেও নির্ণয় করতে পারবে। আমরা এখানে সহজে, যেহেতু পূর্ববর্তী বা পরবর্তী জানতে চেয়েছে, আমরা ভাগ পদ্ধতিতে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করে নেব। ডান দিক থেকে জোড়া নেব, যার জোড়া নেই সে সিঙ্গেল থাকছে এখানে। তাহলে এখানে 8 আছে, আমরা যদি 3 দিনে 9 করি বেশি হয়ে যাবে, তাহলে আমরা 2 2 এ 4 করতে পারি। বিয়োগ করলে হচ্ছে 4 0, 2 এর ডবল হলো 4। এখানে এমনই একটা সংখ্যা বসাতে হবে যাতে 400 বা তার কাছাকাছি আমরা পাই। তাহলে দেখো এখানে আছে 4, আমরা যদি 5 করি তাহলে 45 হবে, 5 5 25 5 এক্সট্রা 2, 5 4 20 আর 2 22, অনেকটাই কম হয়ে যাচ্ছে। আমরা 48 করে দেখি, 48 করলে 8 8 8 64, 4 এক্সট্রা 6, 8 6 8 4 32, 32 আর 6 38, 384, সেটাও কিনা 400 থেকে কাছাকাছি, 400-র কাছাকাছি। তাহলে আমরা কত নিচ্ছি এখানে, আমরা নিচ্ছি 8 8 নিলে 48, 8 কত পেলাম 384। 4 আছে 10, 6 এক্সট্রা 1 8 আর 1 9, 9 আছে 10 1 16। তাহলে দেখো আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেই সংখ্যাটি কত হবে, সেই সংখ্যাটি হবে, এখানে যেহেতু দেখো ভাগশেষ থেকে যাচ্ছে, এখানে একটা ভাগশেষ থেকে যাচ্ছে না, তাহলে ভাগশেষ থাকলে চলবে না, আমাদের তার যে পরের সংখ্যাটা সেটা নির্ণয় করার জন্য 28 এর পরবর্তী যে সংখ্যা 29 তার আমরা স্কোয়ার নেব। তাহলে আমরা লিখতে পারি 800 এর ঠিক
পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হলো 29 এর বর্গ সমান 29 গুণিত 29, 29 বর্গ হলো 29 বর্গ হলো 841, তাই তো? 29 বর্গ হলো 841। তাহলে 800 পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা সেটি কত হবে? 841, যেটা কিনা 29 বর্গ। আশা করি এই প্রশ্নটিও তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যদি কোনো প্রশ্ন তার সমাধান বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে সেই সমাধান নিয়ে আবার আলোচনা করে দেব। পরের প্রশ্ন দেখা যাক। দেখো, 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেন্টিমিটার, তাই তো? এই দুটো বর্গক্ষেত্রের যেটা ক্ষেত্রফল সেটা নিয়ে একটা নতুন ক্ষেত্রফল তৈরি করা হলো। তাদের মানে এই দুটো যে বর্গক্ষেত্র রয়েছে তাদের যেটা ক্ষেত্রফল সেটা নিয়ে। ব্যাপারটা বোঝো, দুটো বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র এবং এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এই বর্গক্ষেত্রগুলোর প্রত্যেকটা বাহু কত করে? 6 সেমি করে। এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটি বাহু কত করে? 8 সেন্টিমিটার করে। এবার এর যেটা ক্ষেত্রফল মানে এই মাঝের যে অংশটা সেটা, এটা যেটা মাঝের অংশ সেটা। আচ্ছা, তোমরা বলো তো ক্ষেত্রফলের, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? যারা যারা জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণিত বাহু। তাহলে এটার যেটা ক্ষেত্রফল, এটার যেটা ক্ষেত্রফল, সেই দুটো ক্ষেত্রফলকে যোগ করে একটা বড় ক্ষেত্রফল তৈরি করা হলো, ঠিক আছে? সেই ক্ষেত্রফলটার কি বলেছে না একটা বাহুর দৈর্ঘ্য কত হবে এবং এর পরিসীমাটা কত হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তাহলে এখানে আমরা লিখতেই পারি যে প্রথম প্রথম অর্থাৎ এই যেটা 6 সেমি রয়েছে, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু, অর্থাৎ 6 গুণিত 6 সমান 36 বর্গ সেমি, ঠিক আছে? যেহেতু এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, তাই সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার গুণ করলে হয় সেন্টিমিটারের স্কোয়ার বা বর্গ সেমি। এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 8 গুণিত 8 সেমি সমান 8 8 64 বর্গ সেমি, ঠিক আছে? এবার দেখো এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে কি করা হলো? এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে একটা নতুন বর্গক্ষেত্র তৈরি করা হলো। তাহলে লিখি, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 36 বর্গ সেমি যোগ 64 বর্গ সেমি সমান 100 বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছো? দেখো তাহলে এই নতুন বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হলো? 100 বর্গ সেন্টিমিটার। কিন্তু কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে এই নতুন যেটা বর্গক্ষেত্র হলো তার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখানে লিখছি যে অতএব নতুন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান, আচ্ছা ক্ষেত্রফল থেকে যখনই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যখনই আমরা বাহুর দৈর্ঘ্য বের করব তখন তার বর্গমূল নির্ণয় করলেই হয়ে যাবে। তাহলে বর্গমূল নির্ণয় করার জন্য √100 সমান 10 সেন্টিমিটার, ঠিক আছে? দেখো ক্ষেত্রফলের যেটা একক সেটা হচ্ছে বর্গ একক এবং যেটা বাহুর দৈর্ঘ্যের একক সেটা হচ্ছে শুধুমাত্র একক, তাই এটা শুধু আবার সেন্টিমিটারে পেয়ে গেলাম। এখন জানতে চেয়েছে কি? এখন জানতে চেয়েছে এর তো একটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে এর যে পরিসীমাটা সেই পুরো পরিসীমাটার দৈর্ঘ্য কত। তাহলে আমরা আবার নতুন করে এর পরিসীমা নির্ণয় করি। অতএব পরিসীমা সমান
নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র কি? 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিত 10 সমান 40 সেমি হলো নতুন বর্গক্ষেত্রের পরিসীমা। আশা করি এই প্রশ্নটির সমাধান তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গাকার ক্ষেত্রে 2916টি চারা গাছ সমান দূরত্বে রাখা হয়েছে, তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত? চারা গাছগুলো কেমন ভাবে লাগানো হয়েছে? না একটা বর্গাকার ক্ষেত্রে, টোটাল বর্গাকার ক্ষেত্রে লাগানো হয়েছে, মানে কি তার পুরো ক্ষেত্রফল অংশে সমান দূরত্বে লাগানো হয়েছে, সমান দূরত্বে প্রতিটি চারা গাছ আছে, ঠিক আছে। তাহলে যদি এরকম বর্গাকার ক্ষেত্রে চারা গাছ লাগানো থাকে, তাহলে আমরা যদি তার প্রতি সারিতে, অর্থাৎ কিনা এখানে কটা, এই যে সারিতে যে কতগুলো করে গাছ আছে এরকম নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা এর বর্গমূল নির্ণয় করে দিলে প্রতি সারিতে চারা গাছের সংখ্যা পেয়ে যাব। আমরা এটা এভাবে লিখতে পারি যে বর্গাকার ক্ষেত্রে সমান দূরত্বে গাছ আছে কতগুলো? 2916টি, ঠিক আছে। অতএব প্রতি সারিতে গাছের সংখ্যা √2,916। এবার 2,916 এর আমরা কি করব? বর্গমূল নির্ণয় করব। 2,916 আমরা যদি একে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি, তাহলে হবে, দেখো এখানে 29 আছে, 5 5-এ আমরা 25 করতে পারি, 4 1 6, 5-এর ডবল হলো 10। যদি আমরা 4 করি তাহলে 4 4-এ 16, 6 16, 4 1-কে 4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 54। এর বর্গমূল হলো কত? 54। তাহলে প্রতি সারিতে গাছের সংখ্যা হলো 54টি। সাধারণ প্রশ্ন, দেখো যখনই বলবে যে প্রতি সারিতে সমান সংখ্যক ভাবে গাছ আছে এবং তারা বর্গাকার আকারে সাজানো আছে, তখন জাস্ট আমরা যদি বর্গমূল বের করে দিই, তাহলে আমরা প্রতি সারিতে গাছের সংখ্যা পেয়ে যাব। তোমরা চাইলে ভাগ পদ্ধতিতেও বর্গমূল নির্ণয় করতে পারো, উৎপাদকের সাহায্যেও বর্গমূল নির্ণয় করতে পারো, কিন্তু বড় সংখ্যা থাকলে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করাটাই খুব তাড়াতাড়ি হবে। দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে 77,847 জন সৈন্যকে বর্গাকারে সাজানোর ফলে কি হয়েছে? 6 জন সৈন্য বেশি হলো, ঠিক আছে। 6 জন সৈন্য কি হয়েছে? বেশি হয়েছে। তাহলে প্রত্যেক সারিতে সৈন্য সংখ্যা কত? 6 জন সৈন্য বেশি হয়েছে মানে কি, যদি এদেরকে 6 জনকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তাদেরকে বর্গাকারে সাজানো যাবে। 6 জনকে আর বর্গাকারে সাজানো যাচ্ছে না, ঠিক আছে। 6 জনকে যখনই রাখছে তখন তাদেরকে আর বর্গাকারে রাখা যাচ্ছে না, তারা এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে প্রত্যেক সারিতে সৈন্য সংখ্যা কত? যদি মনে করে আমরা তাদেরকে বর্গাকারে সাজিয়েছি, এইখানে সৈন্যদেরকে বর্গাকারে সাজিয়েছি, তখন এই 6 জনকে কি করা হয়েছে না, আর বর্গাকারে সাজানো যাচ্ছে না, ঠিক আছে। এই 6 জনকে আর বর্গাকারে সাজানো যাচ্ছে না। তখন যদি আমরা এদের সংখ্যাকে বাদ দিয়ে দিই, তাহলে বাকিদেরকে কি করা যাবে? বাকিদেরকে আমরা বর্গাকার আকারে সাজাতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে অতএব প্রতি সারিতে আমরা প্রশ্নটি এইভাবে সমাধান করতে পারি যে প্রতি সারিতে সৈন্য সংখ্যা যেহেতু বেশি আছে, তাহলে তাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। √77,847 বিয়োগ 6। আমরা তাদের কি করছি? বর্গাকার আকারে আছে এবং প্রতি সারিতে সৈন্য সংখ্যা জানতে চাইছে, তাই প্রতি সারিতে সৈন্য সংখ্যা বের করানোর জন্য কি করব? আমরা তাদের বর্গমূল নির্ণয় করব। কিন্তু যেহেতু এখানে 6 জন বেশি ছিল, তাই 6 জনকে আমরা বাদ দিয়ে বর্গমূল নির্ণয় করব। বুঝতে পেরেছো? তাহলে এদের যদি আমরা বর্গমূল নির্ণয় করি, তার আগে বিয়োগ করতে হবে। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি, কত হচ্ছে? 77,841, এটা রুটের ভিতরে থাকবে। এবার
৭৭,৮৪১ এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি, ডান দিক থেকে জোড়া নিলাম, 7-এর জোড়া নেই, 7 সিঙ্গেল থাকবে, ঠিক আছে। তাহলে 2 2 4 3 7 8 জোড়া জোড়া নামাতে হবে, ঠিক আছে। 2 এর ডবল হলো 4। এখানে এমনই একটি সংখ্যা বসাতে হবে যাতে কিনা সেই সংখ্যার সাথে সেই সংখ্যা গুণ করলে 378-এর কাছাকাছি পাই। আমরা 45 5-এ করতে পারি, 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 4-এ 20 আর 2-এ 22, কম হয়ে যাচ্ছে। আমরা তাহলে 48 8-এ করে দেখি, 8 8-এ 64, 4 এক্সট্রা 6, 8 4-এ 32 আর 6-এ 38, সেটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত করব, 47 7-এ, 7 7-এ 49-এর 9 এক্সট্রা 4, 7 4-এ 28, 29 30 31 32, 329, 7-এ করলে হচ্ছে কত, 329। আচ্ছা, এই গুণগুলো মুছে দেওয়া যাক। এখানে যেহেতু জায়গার শর্ট রয়েছে তাই লেখাটাও খুব একটা ভালো হচ্ছে না। তোমরা খাতায় পরিষ্কার করে এবং পরপর পরপর নিচে নিচে লিখবে, ঠিক আছে। দেখো, এটা যদি বিয়োগ করা হয়, 9 থেকে 18, 9 এক্সট্রা 1, 2 আর 1-এ 3, 3 আছে 7 4, পরের সংখ্যা জোড়া নেমে যাবে 41, আমরা 7 দিয়ে করেছিলাম, 7 রেখে দিলাম। 27-এর ডবল হচ্ছে 54। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে কিনা সেই সংখ্যার সাথে সেই সংখ্যা গুণ করলেই পুরো সংখ্যাটা পাওয়া যেতে পারে। তাহলে আমাদের আছে কত, 54। দেখো, এখানে এককের ঘরে কত আছে, 1। আচ্ছা, তোমরা বলো তো, কতই কতই গুণ করলে 1 হতে পারে? 1 1-কে গুণ করলে 1 হতে পারে, অথবা 9 9-এ 81-র 1 হতে পারে। তাহলে আমরা এখানে যদি 9 দিয়ে সিম্পলি গুণ করে দেখি কত হচ্ছে, তাহলেই বোঝা যাবে। 9 9 81-র 1 এক্সট্রা 8, 9 4-এ 36, 37 38 39 40, 41 42 43 44-এর 4 এক্সট্রা 4, 9 5-এ 45 আর 4-এ 49। তাহলে কত হচ্ছে, 9 দিয়ে গুণ করলে 4941 পাওয়া যাচ্ছে। তাহলে সংখ্যাটি কত হলো, সংখ্যাটি হলো 279 জন, ঠিক আছে। তাহলে প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত হবে, 279 জন। এখানে বর্গমূল নির্ণয় করাটাই হচ্ছে আসল ব্যাপার। আশা করি এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখা যাক। একটি বিদ্যালয়ের 320 জন ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন ছাত্র কম পড়লো, প্রত্যেক সারিতে ছাত্র সংখ্যা কত? দেখো, আগেরটাতে কি ছিল, আগেরটাতে বেশি ছিল, আর এইবারে কি হয়েছে, 4 জন কম পড়েছে। 4 জন কম পড়ার জন্য তাদেরকে বর্গাকারে সাজানো যাচ্ছে না। যদি 4 জন বেশি থাকতো 320-র মধ্যে, তাহলে তাদের বর্গাকারে সাজানো যেত। তাহলে আমরা লিখতে পারি যে প্রতি সারিতে ছাত্র সংখ্যা √ 320 যোগ 4 সমান √ 324। আচ্ছা, 324 কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করে পাই বলো? এটা আমরা মুখোমুখি করতে পারবো। √ 18 গুণিত 18, 18-র সাথে 18 গুণ করলে হয় 324। তাহলে প্রতি সারিতে ছাত্র সংখ্যা কত, 18 জন। যারা মুখোমুখি বা টেবিল মুখস্থ নেই বর্গমূলের, তারা কি করবে, তারা উৎপাদকের সাহায্যে অথবা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করবে। ঠিক আছে, এই ভিডিওতে এই 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। যারা ভিডিওটি এখনো লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্নগুলো আরো মজাদার রয়েছে এবং তার সমাধানও খুব ভালোভাবে দেখানো হয়েছে ভিডিওগুলোতে। পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।